লতিফের কেবিন নাম্বার 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি, আসমাও জিজ্ঞাসা করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্ম স্লিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজে মুখে কথা বলে সবসময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝারই তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন, এবার বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে কিন্তু আপনার। পাটোয়ারি বাড়িকে ফোকরা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 বেটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে সে দেখে যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই, আর আমার হিসাব আমি পুলিশ দিয়ে না, নিজে মেটাবো। তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চায় লতিফ। দেরি কেন? কিছু হিসেবে বাকি আছে। এখনই দুজনকে ওড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই তার উপর দিয়ে। হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন না আমি রক্তের বদলা না তুলব, ততদিন আজরাইলও ওদের মারতে পারবে না। আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হয় মাঝার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে, তোমাকে আসলে মারছে কে? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরে নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের গা ঘেঁষে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাচের বাটি ভর্তি করে কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু ও বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার, তবুও খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরল। হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবি। वाह 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 वाह, কবি কবি মেজাজ। কবি নেই তো লজ্জা লাস। আমার কবিতাটা কেমন হইলো কও? হামজা হাসলো। কথার লাইট কাটছিস? তাই নাকি? তাইলে তো বড় দুর্দিন চলে আসলো আমার। হ্যাঁ, আজকাল মাগি মানুষের চোখে জলে ডুবে ডুবে মরে যাচ্ছে। মেজাজ খারাপ করার কথা বললে বাড়ি যাও। তাকা তো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেললো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুত রে শোনায়। হেসে বলল, কি বোঝাতে চাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয় আর নারী কুচক্রী। নারী কুচক্র অম্লের চেয়েও বেশি ক্ষয় সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। জয়কে ক্ষয় করার কথা জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি, তাই অধপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয়। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস, তো সেই মাটি দিয়েছে জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতা সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়। আওয়াজহীন হাসে। তোমার লেখা বই, তা হোক বা না হোক, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পূর্ণ কথা কি? আমি স্বার্থপর, এ কথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যে অভিযোগ হয় তোর আমার উপর, তাই না? অভিযোগ ওসব সস্তা লোকদের হয়। আমি হাই ফাই ভিআইপি মানুষ, ওসব ছোট লোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানি,
কারণ আমি ভালোবাসার মতো লাস্ট প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক বর্ণনা করা যায় না তোমার আমার বেশ। না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়, তবুও দূরত্ব যায় না। জটিল কেস, ঠিক বলনি? হাত উপরে তুলে আর মোড়া ভাঙিয়ে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দেই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভ্রু কুচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কভারের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো যায়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগরে দেবার মতো হেসে ওঠে। এইসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি, আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়ে লোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল না, যেন আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই, তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে। তুই ফিরে এসেছিস, তা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয়, তা সহ্য করতে পারি না আমি। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙ্গনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেওয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙ্গার হলে, আঘাত করার হলে তা করব শুধুই আমি। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে। কিন্তু আমি ছাড়া কোনো ভাঙ্গন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুড়ে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই, ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না, যা তুমি দেবে না সে আশা করবো কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা, বোঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি, ঠান্ডা হলে সব ওকে। ও, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা ভালো বিয়েতে ব্যাচেলার পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যে হাসি সবার ঠোঁটে বানায় না, বিশেষ করে তোর ঠোঁটের পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসি মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে। আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কের সততা দরকার, একমাত্র সততা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্বই এটা। দুজনার কাছে দুজনার কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানেই দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারোই হতে পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের উপর অলস ভঙ্গিতে, চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেয়। মানুষের ভেতরে আবার বিবেক নামক একটা চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিলেই ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকে এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এই জন্য বুদ্ধিমান পাপীরা থামে না, এক আধারে অবিরত পাপ করে যায়, বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। জয় হাসল। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো বিবেকানন্দ নাচতেছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো। বস, বহুদিন পর তোর নামে জাস্ট একটা প্যাগ মারবো, তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি?
সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে, হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষের মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে। কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবে প্রকট হয়। এই জন্যই ওই জাতের থেকে সাবধানের মার নেই। গলা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট হইতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশেষ সংবাদ হবার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি, তবে আর একবার এমন ফেক বানানো বাটপাড়ি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মারবো তোর চলে যাবে। হাসি যখন আসছে না, মাথাটা ভালো লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা। নাটক করছিস কেন? জয় ঠোঁটে আঙ্গুল চাপলো। ওকে চুপ করলাম, হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি। কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব। টাকা যাবি? জয় নিঃশব্দে হাসলো। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসলো। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড উঠাইনি, কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়, আমি তোকে ভালো টালোবাসি দেয়া। বসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সদকা দোয়া করা হলো। ততদিন অন্তু চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাবার জন্যে। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। সে 7 দিনে 2-3 বেলা খাবার খেয়েছে, সেটা উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবার জন্যে। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কদিনে তো মেলা পাওনাদারে যাওয়া আসা দেখলাম, বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো? ভাই তো আর নেই, তুমি আর অন্তিক এক সময় আসো, 20 গ্রাম সময় করে। জমি জমা বিক্রির আর দরকার নেই, ও আমার খামার যেমনে চলতেছে চলুক, পাওনাদারের টাকা মিটমাট করে দিবানি আমি। ভাইয়ের দানা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসল। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল, পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে, তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা দয়ার মতো লাগছে, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমায়। কথা বেশি শিখছিস, পাকনা মাইয়া, এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিমু। বেলে হাজ মেয়ে লোক, কাকার সামনে কেমনে কথা কইতে শিখাইছে তোর বাপে, ওইটা আগে শুনিনি। অন্তু আর কথা বলল না, হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? আর তাছাড়া ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে কম পেরেশানি তো হয়নি আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করে এবং পাওনা মেটাবো। আবার আসবেন কাকা, বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তো। ওই চেংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিছু তো আর নেই, তবুও দেমাগ কমে নাই। ভালো বুঝা পাওনা টাকা দিতে চাইলাম, আবার দেমাগ দেখাও। আমি দেখ মনে কেমনে আমার থাইকা জমি আদায় করো আর পাওনা মিটাও। হ, দেখ মনে আমি। অন্তু মুচকি হাসলো। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতে রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথায় ব্যথাটা চিনমিনিয়ে উঠল। অন্তু ধমকে উঠল। কান্না থামাও, জোয়ার নেমেছে চোখে। কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকের আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে, খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন
আমার কান অবধি না পৌঁছায়। অসহায়ত চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার উপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞাসা করে, শরীর ভালো আপনার? অন্তু মার্জিয়ার ক্ষমাপ্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছাতে ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম। শোনো অন্তু। অন্তু শূন্যে দৃষ্টি মেলে উদাস স্বরে বলে। মার্জিয়া কেঁদে ফেলল। অন্তু কপাল চেপে ধরে বড়ই অনীহার সাথে পড়ল। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল, পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছে না। লেখা তো ডাক্তারদের মতনই হয়েছে, অথচ হবে উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারের আড়ালে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজলো, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবারও বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলে, তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবারে চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে। খুব গৃহিণী হয়ে গেছিস। কখনো জিজ্ঞাসা করিসনি আমাকে কোনো কিছুর ব্যাপারে। ভালোই। আচ্ছা, আমার ব্যবস্থা হলো, আর তোর কি? আমার কি? আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞাসা করে, পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে স্ট্রিমেটলি গহনা দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। শুনতে চাইছি না। শব্দ দূষণ বলার মতন উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছু হয়ে গেছে। ভুল বুঝছিস। অন্তু তাচ্ছিল্যের হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদ সহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল। তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে, উত্তম দুঃসাহস বলা যায়। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিৎ আর পলাশ তোর দোকানটাকে খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত প্রায় 2:30 বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে। তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাত জাগে। কেবিনের দরজায় ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইট জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবেন না যেন ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জুবুতুবু হয়ে বলে। কেন আসছেন? জয় দুপাশে মাথা নাড়ল। লাইট জ্বালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করলো, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই। তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাজারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারোর জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাজারের হয়ে কাজ করছেন, কয়েকদিন পর আপনার ছোলো মাজার খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব। সবার ভালোর জন্য মারবো আমি আপনাকে, মাইন্ড করেন না।
লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেড়ে থামায়। শুনেছি প্রাণ মৃত্যু দূতকে সামনে দেখে তওবা করেছিল। আপনাদের আল্লাহ কিন্তু ওর তওবা কবুল করে নাই। মৃত্যুকে সামনে রেখে গুনাহ কবুল করলে সেই গুনাহ ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়, এই জলদ গম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল বদমাস, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি হাসি, যার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতায় পূর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে চাপটে ধরে কাচ্ছে। জয় জিজ্ঞাসা করল, ছেড়ে দেবার কথা ছাড়া কিছু বলতেছেন ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ করা কথাটাই বলে আসমা। ছেড়ে দেন, কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় সঙ্গে দাঁতে দাঁত চেপে এক চোখ বুজে ট্রিগারে প্রেস করে, ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছুড়ে ভীষণ মজা ফুটে ওঠে মুখে। ক্যাচ করে একটা আওয়াজ বের হয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞাসা করে, চলো তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব, ভেবে চিন্তে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসলো। গুলি চালানোর পর তোমার আব্বুকে 1000 ডাকলেও সে আর উত্তর দেবে না তোমার ডাকে। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বাঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি টিকার দাবতেই সহসা করে বুলেটটা ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে, খুবই সুন্দর লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছাই করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছা করবে না, হাঁটতে ইচ্ছা করবে না, তাকাতে ইচ্ছা করবে না, উঠতে ইচ্ছা করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকার ইচ্ছা করবে। শুয়ে থাকবে। তার মানে আমি তোকে টানতে বললে সেটাও আনবে না? আমার সাথে খেলবে না আর? না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে। তার কিছু হচ্ছে, কপালের ডান পাশে চিরচির করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেলো না? জয় গম্ভীর হয়ে উঠল। মজার দৃশ্যটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে কলো গুলি, আমি দেখি দারুণ দৃশ্য। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু, তুমিও দেখবে? ও আমাদের মজা দেখাবে। কি হলো? কলো গুলি তোমার কপালে। আব্বু আর আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখলো। ইচ্ছে করে মাথার উপর তুলে এক আছাড় মারতে। ভ্রুজোড়ার উপরে ফ্রেঞ্চ কাট, চুলের এক গোছা পড়ে আছে। তা হাত চালিয়ে উপরে ঠেলে বলল, চলে যান লতিফ ভাই, শহর নয় জেলা ছেড়ে। আশেপাশে জেলা নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমান্তে চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে মিস হবে না টার্গেট। এখন 1 ঘাটায় বেরিয়ে যাবে এখান থেকে। ফিরে আসার ইচ্ছা জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যান। আসমার দিকে চেয়ে হাসলো জয়। ওনাকে বোঝান আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়, বেঁচে গিয়ে সুযোগ পেয়েছি, বদলা নিয়ে নেই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা, তাই বলছি একটু বোঝাবেন। এমন ভাবার দরকার নেই। বোকামি করে ছাড়ছি না, আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর সারা মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতে চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তেই চাইছি। লতিফকে বলল, লতিফ ভাই, আমার মানুষ মারতে ওপেন লাগে না, হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরা রক্তের দোস্ত, বদলা নিতে আজকের উপর পাওয়া জীবনটা হারাতে আইসেন না। আমাদের উপর কেউ যত্ন না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন, মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন,
যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইল। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে, উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার পানে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বলল, চলে গেল। অদ্ভুত অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। জয়ের নামে 2টো কেস ফাইল করেছেন ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগও করতে ছাড়েননি। সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামলো। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে। একবার তো একজনের বউ অবধি কেড়ে নিয়েছিল। আপনি জানলেন কি করে? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর থাকে। আচ্ছা, তারপর? তারপর আর কি, মানুষের বউ তাসে জিতে কি করে, সেও তাই করছে। কথাটা আংশিক সত্য, কিন্তু পুরোটা না। জয়ের সব রকমের বদভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকমতো পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হলো সে একজন লোককে মারাত্মক জখম করে ফেলেছে। এছাড়াও বহু মিথ্যা দোষ আরোপ করে কেসকে শক্ত করার চেষ্টাও করেছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাঝহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখ করেননি। কথাগুলো জানিয়ে কবির দম ফেলল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল। লুঙ্গি উঁচু করে বাঁধ। ঘর ঝাড়ু দেবার জন্য আর ঝাড়ু কিনবো না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধলো। আরেকটু তুললে ইজ্জতহানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকলো জয়। আদা মশলা মরিচ পেঁয়াজ রসুন মেরে একটু পানি গরম করে দিয়ে তরু, গলায় কুরকুরানি উঠতেছে। তরু কটমট করতে করতে এসে বলল, একটু হলুদ ধনিয়ার গুঁড়ো, সয়াবিন তেল, জিরেও দিই। যদি গলা ব্যথার সাথে কার্যকর হয় তাহলে আলবাদ দিব, সাথে একটু মাল মেশাতে পারিস, অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হবে। হামজা গম্ভীর মুখে বলল, কর্কশ্বরে বলল, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে। রেহাই? সে অপবাদ দিচ্ছিস? জয়বাংলা নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাজাইছি আমি। হামজা শীতল চোখে তাকিয়ে রইল। সামনে ইলেকশন, মাজার ওর আপন বাপ আমার নামে অলরেডি মামলা করেছে। পলাশের সাথে বন্দি চলছে, ভার্সিটি হলে সিন নিয়ে ঘূর্ণি চড়াচ্ছে। এই বাসগুলোই আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছন পেতে দিয়েও নিতে পারবো না। তো মনে করো এইসবের মাঝে লতিফের ইন্ডিয়ান নীলা করে আরেকটা বাস বাড়ানোর কি খুবই দরকার? হামজা শব্দহীন হাসল। তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি। জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবেই খুঁজে পাওয়া না যায়, তবেই ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝহার আর ওর বাপের ওপর থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে 2টো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁজ রিমি সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলে বসিয়ে গরম মশলা বের করলো। খুব তাড়াই আছে সে। 2টো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়া করে পানি গরম করছো কার জন্য? জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। রিমি কুটিল হাসলো। পাগল হয়েছে নাকি তোমায় বানাচ্ছে? কি বলো? কিছুই বুঝলাম না ভাবি। এজন্যই তোমার এই দুর্দশা। কি দশা? বললে কোটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করেছে সে? তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার প্রাণপ্রিয় জয় আমিরের কাছে? তরু দুপাশে মাথা নেড়ে মুচকি হাসলো। তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট। আমার খুব খারাপ লাগছে তরু, তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথার দরজা বন্ধ, এমন লোকেরা খুব বাজেভাবে ঠকে যায়, বুঝলে? ধর, যা বলবে বলো তাড়াতাড়ি। আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশায় করছো এসব? আমি একটু বিরক্তই হলাম, কিন্তু চেপে বললাম, আরে কি করছি খুলে বলো না।
আগে বলো, এই যে জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ, কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর। কথা বলতে পারল না, চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন করছো এসব? তরু ছলছল চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো। স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বলল, গর্ধব মেয়ে, এটা বুঝাতে চাচ্ছি ওর অনেক আছে, তোমার কেউ নেই পাগলি মেয়ে। ওর তুমি ছাড়াও লোক আছে। তরু বিভ্রান্ত হয়ে পড়ল। কে আছে? না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়, আমি যা জানি তুমি জানো না। শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে। সাহস হচ্ছে না আমার। শুধু বলছি তুমি আজ থেকে ওই নিমক হারামটার ফরমায়েশ খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তরু অবিশ্বাসে বোবা হয়ে গেল, চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না। তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরল। কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে, খুলে বলো। তুমি আমার উপর রাগ টাগ ঝাড়ো, কিন্তু তো কখনো এইভাবে কথা বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতেই হোক তবে জয় তোমাকে এড়াতে পারবে না, অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভ্রু জড়ালো। আগে যা ভাবতে এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তা জানলে তো আর এইভাবে ফরমায়েশ খাটাতে দৌড়ে আসতো না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি ওই নিমক হারামটার জন্য এত উতলা হয়ে গোলামি খাটবে, এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয় আমির বিবাহ করিয়া সারিয়াছেন তরিণী নিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বারবার জয়ের ওপর তোমার পাগলামানিতে আমার তোমার ওপর শুধু মায়াই হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তে হবে তোমাকে একদিন। সেই দিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। তোমার হামজা ভাইকে আমিও ভালোবাসতাম তরু, তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতালোভী লোংরা একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু কাকা মাঝহার ভাইয়া অবশেষে এই লোকটাকে। আমি সব বুঝি জানো, তবুও এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ করেছে যেন। সে চমকে গেছে কিনা বোঝা গেল না, তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয় আমির মিথ্যা বলে না। সে সেদিন বলেছে সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞাসা করলে বিয়ের কথাও স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞাসা করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে, আর এ তো সত্য। জয়ের ডাক শোনা গেল। তরু মরে গেছিস? গরম পানি দিয়ে যা। হে, গলা আটকে আছে একদম। বের হবো আমি, তাড়াতাড়ি আইবাল। শার্টটাও আয়রন করে রাখিস, কারবালটা পরে বের হবো আমি। তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি, এই বাড়ির কোনো বেটা ছেলে মানুষ না, সবগুলো এক একটা রক্তখেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে। কথাগুলো তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো, এই জন্যই। আজ রবিবার, রবি মানে সূর্য, তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে, বসে আছে। অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা? হাস্যকরিত। মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তিটা অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিম সাহেব? অন্তুর আওয়াজে নিরস মুখে তাকায় মুস্তাকিন। ঢাকায় ছিলাম, কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কদিনের ব্যবধানে। অন্তু হাসার চেষ্টা করলো। কোনো একদিনের ব্যবধানে দেখবেনই পৃথিবীতে কেয়ামত ঘনিয়ে এসছে। যা ঘটবে তার অভ্যাস খুব কমই পাওয়া যায়। মুস্তাকিম সাহেব, কি ব্যাপারে তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না। কেন? বুঝতে পারছি না, আমার এতক্ষণও বিশ্বাস হচ্ছিল না। এই সবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসলো। সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন?
সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই বদলাতো না, কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুঁড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না, রটনা মুছে ফেলা যায় না। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল, কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বলল তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে যায় না। অন্তু আলতো হাসলো, উদাসীন হাসি। খুব আসে যায় মুস্তাকিন সাহেব। আত্মসম্মান অবধি ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানে ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান। কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে? মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করলো, কিছু ভাবলো। সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের ঘড়িটা জল জল করে চলছে। আজ অবধি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেটআপে দেখা গেছে। পরীক্ষা চলছে না আপনাদের? আজ নেই? আজ শেষ হবে, দুপুর 2টোয় পরীক্ষা আছে। আপনার তদন্ত কত দূর, কোনটা নিয়ে আগাচ্ছেন? অন্তু কাটাতে চাইছে, মুস্তাকিন টের পেল। নতুন কিছু হাতে এসেছে? নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর, তাকাচ্ছিল না অন্তুর দিকে। নিজের বা হাতের তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে। নতুন কিছু? পুরনোগুলো আনসলভ রেখে নতুন কেন? পুরনো কোনটার কথা বলছেন? অন্তু গভীর চোখে মুস্তাকিনকে পরখ করে চোখ নামালো। আখি রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি। ওর মেজো ভাই সুহানের খুনের রহস্য। বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে, যেখানে সালমা খালারা থাকতেন, কিন্তু এখন তারাও নিখোঁজ। চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায়, হুট করে হারিয়ে গেছে। সেখানেই বড় ছেলের লাশ পাওয়া গেল। মুস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ল। সব মাথায় আছে, তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়। আখির কেসটা বন্ধ হয়েছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই, কারণ সেখানে একটা সাসপেক্টের বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা, আর সেদিন সোহেল মরল, ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্তপুঁজ আর মেলাটোনিন হরমোনের স্যাম্পল ছাড়া। অন্তু ভ্রু জড়ালো। মেলাটোনিন হরমোন? সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, এখনো তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে সেটা ঝাপসা। আপনারা নাকি আখি লাশ পাঠিয়েছিলেন। আপনাদের তো জানার কথা চাঁদনিরা কোথায় আছে, কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেবো আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কি হবে? কি প্রয়োজন? হাসলো মুস্তাকিন। অন্তু হাসার চেষ্টা করলো, কিছুই বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো বছর কয়েক বাকি। এখনই এত খাটবেন না, এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। অন্তু কিছুক্ষণ নির্বিকার থেকে জিজ্ঞাসা করলো, সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অন্তু ভ্রু কুচকালো সামান্য। অসম্ভব কিছু নয়, হতেই পারে, তাই অবিশ্বাস করারও শক্ত কারণ নেই। কেন মেরেছে জয় আমির হাসানকে? রাজনৈতিক মামলা। সোহান মাঝারের পার্টির লোক ছিল। তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজাকে বিয়ে করেছে। হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্র নেতা হয়ে উঠেছে। হামজা পুরো দমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে, কিন্তু এতে ঝন্টু, মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার উপর। একটা ভাঙন, এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝারের সাথে, যা এখনো চলছেই। সেই জের ধরেই জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না, কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কি করছিল ভেতরে। সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথায় ভারী, তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতার রহস্য ভরে বলেছিল। মুস্তাকিনের বর্ণনার সাদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায়। আপনার মা বাবা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম।
তেমন দেখা হয়নি আর ওনাদের ব্যাপারে কিছু জানায়নি। আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন, বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একসাথে থাকেন না? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনোদিন। মুস্তাকিন হাসলো সামান্য, দরজায় করাঘাত পড়ল। অন্তু আটকে উঠল অজান্তে। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্মৃতিতে দরজায় করাঘাতে এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে। দরজা খুলতে জয় প্যাচপ্যাচে হাসলো। হোয়াটসঅ্যাপ করালি? সানগ্লাসটা শার্টের নিচ প্রান্তে মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত চোখ দুটো হাসছে। কথা শেষ হতেই বাতির সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল। কণ্ঠ চেপে জিজ্ঞাসা করলো, ও এখানে কি করতেছে? অন্তু জবাব দেবার প্রয়োজন মনে করলো না। জয় ফিসফিস করে বলল, আমার অনুমতির ইচ্ছা ছাড়া তুমি পরপুরুষের সাক্ষাতে যাবে? এটা কি ঠিক? খুবই রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু কিন্তু এবার মুচকি হাসলো। আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোই যে আমার বৈশিষ্ট্য তা তো জানেন আপনি। অন্তুর এই দুঃসাহস আর অধ্যত্তে জয়ের ভেতরে রক্ত টকবগিয়ে ফুটিয়ে তুলল। জয় দাঁত চেপে ধরে চোখ বুজে বকে উঠল। জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিনকে। মুচকি হাসল মুস্তাকিন। বসুন, হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিষয়টা দরকার সেটা আমার নেই। খারাপ থাকে ভালো মানুষরা, আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতেই বাধা দিল জয়। হুম, ভেতরে যাও আর মেন দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনেই বরং বসে পড়ল। দুটোই এক্সাম, 11টা বাজছে। জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পেরিয়েছে, 12টায় পরীক্ষা। জয় বলল, আজ শেষ পরীক্ষা, ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি এইভাবেই সবার বাড়ি বাড়ি গিয়ে এটা জানিয়ে আসছেন? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রীগুলোকে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো। একটু জামাই হাতে পাওয়া যাবে? অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মুস্তাকিনকে বলল, তো মুস্তাকিন সাহেব কি কাজে এসেছিলেন? সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউটার পরীক্ষা আছে তো বাইরে হইতে হবে, ফর্মালিটি চোটে উঠে যেতে পারছি না। ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবে উঠে তৈরি হয়ে যেতে পারবে। অন্তু চোখ বুঝল। তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না। কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়ে মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল। জয় একাই বসে রইল। কেউ উকি দিয়েও দেখল না জয়কে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো। তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদেছে সে। বোরকা কই তোমার? বাদ দিয়েছি বোরকা পরা। চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরকা পরে এসো, বসে আছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।